হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। সো তোমাদের বায়োলজির দ্বিতীয় লেকচারে কুশো এর গঠনের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। কাইন্ডলি একটু আজকের তোমার ভিডিও ক্লাসের লিঙ্কটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তোমরা যে যার টাইমলাইন থেকে শেয়ার করে দাও এবং তোমাদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতেও কাইন্ডলি তোমরা শেয়ার করে দিতে পারো। আমি একটু অপেক্ষা করি সবাই আসার জন্য। আচ্ছা, আমার কথা এবং ভিডিও স্পষ্ট ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি আমাকে একটু জানাও। আচ্ছা, আমাদের সাথে অনেকে জয়েন হয়েছে। কিরণ চন্দ্র স্যার পঞ্চগড় থেকে, ধন্যবাদ কিরণকে। তোমার কাইন্ডলি একটু সবাই শেয়ার করে দাও, আমি একটু অপেক্ষা করি। তোমাদের বন্ধুবান্ধবরা যারা লেকচার 1টা করেছে সবাইকে একটু মেনশন দিয়ে দাও যে আজকে লেকচার 2টা শুরু হয়ে গেল ক্লাস। আচ্ছা, অনেকে আসতেছে, তা আমি আরেকটু অপেক্ষা করি যেন সবাই ক্লাসে জয়েন হতে পারে। তো আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সো সবাইকে একটু দ্রুত মেনশন দিয়ে দাও এবং তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও হচ্ছে ক্লাসটা শুরু হয়ে গেল। আচ্ছা, সব কিছু ঠিকঠাক বা ক্লিয়ার আছে কিনা একটু জানাও তো আমাকে ভাইয়েরা। সো আমাদের সাথে শান্তা সাহা, কিরণচন্দ্র, মাজিদ। আচ্ছা, আচ্ছা, যারা জয়েন হয়েছে সবাইকে ধন্যবাদ। সো আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি, কাইন্ডলি একটু তোমরা তোমাদের বন্ধুদেরকে ততক্ষণে মেনশন দিয়ে দাও। আচ্ছা, তো আজকে কিন্তু আমরা শুরু করব হচ্ছে তোমাদের লেকচারে যে কোষের প্রকারভেদ নিয়ে, অর্থাৎ বিভিন্ন টাইপের কোষকে আমরা কীভাবে প্রকারভেদ করতে পারি। দেখো, আমি যদি তোমাদেরকে বলি তোমরা বিভক্ত হয়ে যাও বা দুইটা দলে বিভক্ত হয়ে যাও, এখন তোমরা বলতে পারো স্যার আমরা কিসের ভিত্তিতে আসলে ভাগ হবে? আমরা কি ধরো জেন্ডারের ভিত্তিতে মেল ফিমেলে ভাগ হবো, নাকি আমরা ধরো এক একজন এক এক জায়গা থেকে ক্লাস করতেছো, ধরো কেউ তোমার যারা চট্টগ্রাম থেকে ক্লাস করতেছো তারা এক গ্রুপে, নাকি যারা বাইরে থেকে ক্লাস করতেছে তারা অন্য গ্রুপে হবো, অথবা তোমার বিভিন্ন কলেজের ভিত্তিতে বা স্কুলের ভিত্তিতে কী করা যায়, ভাগ করা যায়। এখন আমি যদি তোমাদেরকে বলি বিভিন্ন দলে ভাগ হয়ে যাও, বললে কিন্তু ভাগ হতে পারবে না, তোমাদেরকে বলে দিতে হবে কিসের ভিত্তিতে তোমরা ভাগ হবা। তো আমরা আজকে কোষের প্রকারভেদ নিয়ে পড়বো, কিন্তু কোষের প্রকারভেদ পড়তে হলে কোষকে আমরা বিভিন্ন কিছুর ভিত্তিতে আসলে কি করতে পারি, ভাগ করতে পারি। আমরা কিসের কিসের ভিত্তিতে কোষকে ভাগ করতে পারি আমরা যদি একটু দেখি। দেখো, চাইলে আমরা কোষকে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে ভাগ করতে পারি, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে ভাগ করতে পারি, দেহ গঠনের ভিত্তিতে ভাগ করতে পারি, এবং ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতেও আমরা কোষকে ভাগ করতে পারি। তাহলে এখানে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোষের নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষের প্রকারভেদ আমরা লক্ষ্য করব, ঠিক আছে। এখন দেখো, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে যদি আমরা কোষের প্রকারভেদ যদি আমরা করি, দেখো কোষকে আমরা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। আমরা অনেকে জানি, আমরা আজকে ডিটেলসে একদম পড়ব কি কি এগুলা। এগুলা হচ্ছে তোমার আদিকোষ, আদিকোষ যেটাকে বলা হয় তাকে তোমার প্রাককেন্দ্রিক কোষ, প্রাককেন্দ্রিক কোষ ইংরেজিতে যেটাকে বলা হয় তাকে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। এবং আমরা আরেকটা ভাগে ভাগ করি, সেটা হচ্ছে প্রকৃত কোষ, প্রকৃত কোষ বা হচ্ছে কি সুকেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক কোষ যেটাকে আমরা বলি হচ্ছে কি, যেটাকে আমরা বলি হচ্ছে ইউক্যারিওটিক সেল, তাই না? ইংরেজিতে আমরা কি বলি, ইউক্যারিওটিক সেল।
ঠিক আছে। এখন যদি তোমরা একটু লক্ষ্য করো ভাইয়া, দেখো আদিকুশকে কি বলা হয়? প্রাককেন্দ্রিক কুশ বলা হয়। কেন বলা হয়? দেখো, প্রাক শব্দের অর্থ বোঝাচ্ছে হচ্ছে এখানে পূর্বের বা আগেকার, ঠিক আছে। তো পূর্বের বা আগেকার কোনো জিনিস তেমন কি হয় না, উন্নত হয় না। সো এখানে প্রাক দ্বারা বোঝাচ্ছে পূর্বের, কেন্দ্রিক দ্বারা বোঝাচ্ছে নিউক্লিয়াসটা। অর্থাৎ আদিকুশের যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা তেমন সুগঠিত না, তেমন ভালো না, ঠিক আছে। সেজন্য আদিকুশকে আমরা কি বলবো? প্রাককেন্দ্রিক কুশও বলবো। এখানে ঠিক সেম, প্রু শব্দের অর্থ হচ্ছে পূর্বের বা আগের এরকম কিছু। ক্যারিয়ন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নিউক্লিয়াসকে, তার মানে প্রো ক্যারিওটিক সেল মানে হচ্ছে নিউক্লিয়াসটা হচ্ছে আদি প্রকৃতির, অর্থাৎ নিউক্লিয়াসটা সুগঠিত না। আর এখানে প্রকৃত কোষকে কি বলা হয়? সুকেন্দ্রিক কোষ বলা হয়েছে। সু দ্বারা বোঝানো হচ্ছে ভালো বা সুগঠিত, আর কেন্দ্রিক দ্বারা মিন করা হচ্ছে কাকে? নিউক্লিয়াসকে। তার মানে যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে তাদেরকে আমরা কি বলবো? প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। আসো আমরা বিস্তারিত এগুলাকে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আসো আমরা যদি একটু প্রকৃত কোষের দিকে একটু লক্ষ্য করি। প্রকৃত কোষ, তো প্রকৃত কোষের কথা যদি আমরা একটু বলি, আমরা জানি প্রকৃত কোষের একটা সুগঠিত নিউক্লিয়াস থাকবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তার যে নিউক্লিয়াস আছে, তার নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিউলাস থাকবে, এবং ভেতরে তোমার ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম অবস্থান করবে। তাহলে নিউক্লিয়াসটা কি? সুগঠিত হবে, ঠিক আছে। আর যদি তুমি আদিকোষের কথা বলো, প্রকৃত কোষ, আমি যদি আর এখানে আদিকোষের কথা বলি, আদিকোষে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে আদিকোষের মধ্যে, তাদের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিউলাস, ক্রোমাটিন তন্তু এগুলো কিচ্ছু থাকবে না। এদের নিউক্লিয়াসটা সুগঠিত না, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিউলাস, ক্রোমাটিন তন্তু এগুলো কিছু থাকবে না। জাস্ট একটা এখানে কি থাকবে? একটা বৃত্তাকার ডিএনএ এখানে থাকবে, ঠিক আছে। তাহলে তাদের কোনো নিউক্লিয়াস থাকবে না, জাস্ট একটা কি থাকবে? বৃত্তাকার একটা ডিএনএ থাকবে। তাহলে আমরা বলতে পারি তাদের নিউক্লিয়াস নেই, অথবা বলতে পারি তাদের নিউক্লিয়াস কিনা সুগঠিত না। কিন্তু আমরা এখানে একটা কি দেখতে পাচ্ছি? সুগঠিত নিউক্লিয়াস। এখানে কি দেখতে পাচ্ছি? সুগঠিত নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো, প্রথম পার্থক্য হচ্ছে এটা। প্রথম কথা হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে তাদের একটা সুগঠিত নিউক্লিয়াস থাকবে, এবং আদিকোষের ক্ষেত্রে তাদের কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। সুগঠিত নিউক্লিয়াস বলতে আমি কি বোঝাচ্ছি? এখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিউলাস, ক্রোমাটিন তন্তু যা তোমরা দেখো নিউক্লিয়াসের ভিতরে, এগুলো কিছু থাকবে না। জাস্ট একটা নিউক্লিয়াসের পরিবর্তে বৃত্তাকার ডিএনএ থাকবে। আর এখানে খেয়াল করো, এই প্রকৃত কোষের ক্ষেত্রে কোষীয় অঙ্গাণুর মধ্যে রাইবোসোম থাকবে, রাইবোসোম থাকবে, এবং রাইবোসোমের সাথে সাথে অন্যান্য কোষীয় অঙ্গাণুও থাকবে। রাইবোসোম তো থাকবেই, সাথে কি থাকবে? অন্যান্য কোষীয় অঙ্গাণু, যেমন ধরো থাকতে পারে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকবে, যেমন ধরো থাকবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, থাকবে হচ্ছে তোমার গোলজি বডি, ঠিক আছে। তারপর হচ্ছে যেমন ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ এখানে ক্লোরোপ্লাস্ট থাকবে, অর্থাৎ দেখো রাইবোসোম থাকবে, রাইবোসোমের সাথে অন্যান্য কোষীয় অঙ্গাণু এখানে থাকবে। কিন্তু প্রকৃত আদিকোষের ক্ষেত্রে এখানে শুধুমাত্র রাইবোসোম থাকবে। শুধুমাত্র কি থাকবে? রাইবোসোম থাকবে। রাইবোসোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু আমরা এখানে দেখব না। তাহলে শুধুমাত্র কাকে দেখব? আদিকোষের ক্ষেত্রে শুধুমাত্র রাইবোসোম নামক কোষীয় অঙ্গাণুটা থাকে, আর কোনো কোষীয় অঙ্গাণু এখানে তুমি মাইটোকন্ড্রিয়া দেখবে না, ক্লোরোপ্লাস্ট দেখবে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখবে না, গোলজি বডি দেখবে না, কিছু দেখবে না। শুধু কাকে দেখবে? আদিকোষে রাইবোসোমকে, ওকে। আর প্রকৃত কোষে কি দেখবা? প্রকৃত কোষে তো রাইবোসোম থাকবে, রাইবোসোমের সাথে অন্যান্য কোষীয় অঙ্গাণু এখানে উপস্থিত থাকবে। তাহলে আমরা এখন আসো প্রকৃত কোষের যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা আসলে কি বলতে পারে দেখি, বলো তো আমাকে একটু। প্রকৃত কোষের সংজ্ঞাটা কি দিতে পারি? বলবা হচ্ছে যেই কোষের নিউক্লিয়াস সুগঠিত, এবং রাইবোসোম তো থাকবেই, রাইবোসোম সহ অন্যান্য কোষীয় অঙ্গাণু এখানে কি থাকবে? উপস্থিত থাকবে। তাকে আমরা কি বলবো? প্রকৃত কোষ। তাহলে প্রকৃত কোষ কি? যেই কোষের নিউক্লিয়াস সুগঠিত মানে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস, ক্রোমাটিন তন্তু সব থাকবে। নিউক্লিয়াসটা সুগঠিত হবে, এবং রাইবোসোম তো থাকবেই, রাইবোসোমের সাথে অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো এখানে উপস্থিত থাকবে। আর আদিকোষের সংজ্ঞার ক্ষেত্রে আমরা কি বলবো? যেই কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ এখানে কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই, যেই কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় এবং রাইবোসোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু এখানে দেখবা না তোমরা। শুধুমাত্র কাকে দেখবা? রাইবোসোমকে দেখবা। রাইবোসোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু এখানে দেখতে পাবে না। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো,
প্রকৃত কোষে যে রাইবোসোম থাকে ওই রাইবোসোমকে ডাকা হয় এটিএস নামে। আমরা রাইবোসোম নিয়ে যখন পড়ালেখা করব তখন এটিএস কি এই ব্যাপারটা আমরা দেখব, ঠিক আছে। আর আদিকোষে যে রাইবোসোমটা থাকে সেটাকে বলা হয় 70S টাইপের রাইবোসোম। তাহলে আমরা 70S কি এটিএস কি এগুলো আমরা কখন জানবো, যখন আমরা রাইবোসোম নিয়ে বিস্তারিত পড়াশোনা করব তখন। জাস্ট আমরা এখানে মনে রাখবো সেটা হচ্ছে প্রকৃত কোষের মধ্যে ও রাইবোসোম থাকে, আদিকোষের মধ্যেও রাইবোসোম থাকে, কিন্তু প্রকৃত কোষের মধ্যে যে রাইবোসোম থাকে সেই রাইবোসোমটা হচ্ছে এটিএস এবং আদিকোষের মধ্যে যে রাইবোসোম থাকে সেটা হচ্ছে 70S। তো তোমরা আমাকে কাইন্ডলি একটু জানাও এই যে আদিকোষ এবং প্রকৃত কোষের ব্যাপারে আমি যে কথাগুলো বললাম তোমরা এই কথাগুলো বুঝতে পারছো কিনা, কাইন্ডলি আমাকে একটু জানাও তো ভাইয়া। আমরা আরও বেশি কথা বলবো প্রকৃত কোষ এবং আদিকোষ নিয়ে, জাস্ট অতটুকু সংজ্ঞা পর্যন্ত বুঝতে পারছো কিনা দেখি আমাকে একটু কমেন্ট করে জানাও তো তোমরা আদিকোষে কোন ধরনের রাইবোসোম থাকে। দেখি ভাইয়ারা কে কে অ্যাক্টিভ আছো কমেন্ট করে জানাও। আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, জাওয়াদ যুক্ত হয়েছে, রেজবি যুক্ত হয়েছে, প্রদীপ কুমার দাস, নাবিলা নৌসিন, তারপর হচ্ছে আমাদের সাথে মাহমুদুল হক মিশাল যুক্ত হয়েছে, আমাদের সাথে স্বাধীন যুক্ত হয়েছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, যুক্ত হয়েছে নাসরিন আক্তার লিমা, আচ্ছা জি স্যার বুঝছে, অনেকে বুঝছে, ধন্যবাদ সবাইকে। তোমরা ক্লাসে অ্যাটেন্টিভ থাকবা, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা। অনলাইনের ক্লাস বলে শুধুমাত্র মোবাইলটা নিয়ে দেখেই থাকলাম, কোনো ধরনের মনোযোগ দিলাম না, ঠিক আছে, নোট করলাম না, এগুলা যেন না হয়, ঠিক আছে। তুমি যদি যতক্ষণ পর্যন্ত এই ক্লাসটা করো ততক্ষণ পর্যন্ত যদি একটু কনসেন্ট্রেশন দিয়ে ভাইয়া কি বলতেছে এগুলো শুনতে পারো তাহলে কিন্তু তুমি বেনিফিটেড হবা ভাইয়া। তাহলে আসো এখন প্রকৃত কোষ এবং আদিকোষ সম্পর্কে আমরা বেসিক বিষয় জানলাম, এখন আমরা আরও বিস্তারিত জানবো। দেখো কিভাবে বিস্তারিত জানবো, আমরা আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্যগুলো জানবো। দেখো কোনো দুইটা বস্তুর মধ্যে যদি পার্থক্য আমরা বুঝে নিতে পারি তাহলে দুইটা বস্তু সম্পর্কে ধারণাটা কোথায় কোথায় তাদের মধ্যে আসলে পার্থক্য আছে, ঠিক আছে, কোথায় কোথায় তাদের মধ্যে আসলে বেশ কম আছে এগুলো আমরা ভালোভাবে বুঝতে পারি, ঠিক আছে। তাহলে আসো প্রথম পার্থক্য হচ্ছে আমরা যদি একটু লিখি সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। নিউক্লিয়াস আদিকোষের মধ্যে আমরা কি বলবো, সুগঠিত নয়। আদিকোষের নিউক্লিয়াস কীরকম বলতো, আদিকোষের নিউক্লিয়াস কীরকম, সুগঠিত নয়। তাহলে এটা বলবা আদিকোষের নিউক্লিয়াস কি নয়, সুগঠিত নয়, আর বা অগঠিত বলতে পারো। আর এখানে প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা কি হবে তুমি এখানে লিখতে পারো, আমি জাস্ট সংক্ষেপে লিখতেছি, নিউক্লিয়াস সুগঠিত নয় আটার সুগঠিত, তুমি চাইলে লিখতে পারো এখানে পুরোটা লিখতে পারো নিউক্লিয়াস সুগঠিত, ঠিক আছে। আর ডিএনএ, আদিকোষের মধ্যে যে ডিএনএটা থাকে, যেমন ধরো কিছুক্ষণ আগে আমি এরকম একটা ব্যাকটেরিয়ার কোষ আঁকলাম না, ওইখানে ডিএনএটা আসলে এভাবে পেঁচিয়ে দিলাম, যদিও পেঁচিয়ে দিয়েছি, এটা যদি তুমি একদম খুলে দেখো দেখবে হচ্ছে ডিএনএটা হচ্ছে এরকম বৃত্তাকার, ঠিক আছে, ডিএনএটা কীরকম বৃত্তাকার। তাহলে আদিকোষের যে ডিএনএ থাকে এই ডিএনএটা হচ্ছে বৃত্তাকার টাইপের, ঠিক আছে, বৃত্তাকার। আর আমাদের প্রকৃত কোষে যে ডিএনএটা থাকবে সেই ডিএনএটা হচ্ছে একটু সর্পিলাকার। তোমরা দেখছো ডিএনএ হচ্ছে এরকম দ্বিসূত্রক পেঁচানো সর্পিলাকার, ঠিক আছে, স্পাইরাল। তাহলে প্রকৃত কোষের মধ্যে কোন ধরনের ডিএনএ থাকে, সর্পিলাকার ডিএনএ থাকে, সর্পিলাকার ডিএনএ থাকে। এখন একটা বিষয় বুঝো তোমরা ভাইয়া, আমাদের যে প্রকৃত কোষের মধ্যে তোমরা জানো হচ্ছে ক্রোমোসোম থাকে, ঠিক আছে, কি থাকে প্রকৃত কোষের মধ্যে, আমি যদি একটু ব্যাপারটা এখানে বুঝাই, প্রকৃত কোষের মধ্যে কি থাকে, ক্রোমোসোম থাকে, ঠিক আছে। এখন আসো এই ক্রোমোসোম আমরা যেটাকে বলি সেটা আসলে গঠিত হতে কি কি লাগে, সেটা গঠিত হতে ভাইয়া প্রথম যে উপাদানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিএনএ লাগবে, ঠিক আছে। শুধু ডিএনএ থাকলে কিন্তু ক্রোমোসোম গঠিত হয় না, ডিএনএর সাথে আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে কি ভাইয়া, ডিএনএর সাথে আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে ভাইয়া হিস্টোন প্রোটিন। কি থাকতে হবে, হিস্টোন প্রোটিন থাকতে হবে। তাহলে বলো তো ভাইয়া ক্রোমোসোম গঠিত হওয়া, আচ্ছা ক্রোমোসোম গঠিত হওয়ার জন্য ভাইয়া কি কি লাগে, ডিএনএ লাগে এবং লাগে হচ্ছে তোমার হিস্টোন প্রোটিন। কি কি লাগে, হিস্টোন প্রোটিন লাগে। তাহলে বুঝো এখন এই যে আদিকোষে ভাইয়া হিস্টোন প্রোটিন থাকে না, হিস্টোন প্রোটিন থাকে না। তাহলে বলো তো যদি বুঝে থাকো হিস্টোন প্রোটিন থাকে না, তাহলে হিস্টোন প্রোটিন যদি না থাকে, হিস্টোন প্রোটিন থাকে না, তাহলে সেই জন্য বলো তো ভাইয়া, সেই জন্য কি হবে, আদিকোষের মধ্যে আমরা ক্রোমোসোমও দেখব না। ক্রোমোসোম গঠিত হতে শুধু ডিএনএ হলে হয় না, ডিএনএর সাথে কাকে লাগবে, হিস্টোন প্রোটিন লাগবে। যেহেতু আদিকোষের মধ্যে হিস্টোন প্রোটিন থাকে না তাই কি ক্রোমোসোম নেই, সুতরাং এখানে কি থাকবে না, ক্রোমোসোম থাকে না।
আমি লিখলাম ক্রোমোসোম থাকে না, ঠিক আছে। আর দেখো যে প্রকৃত কোষের মধ্যে ডিএনএ থাকবে, আমাদের প্রকৃত কোষের মধ্যে সাথে হিস্টোন প্রোটিনও থাকে। যেহেতু ডিএনএও থাকে আমাদের কোষের ভিতরে, প্রকৃত কোষের ভিতরে হিস্টোন প্রোটিনও থাকে, তার মানে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে আমাদের যে প্রকৃত কোষ, যেহেতু হিস্টোন প্রোটিন থাকে, তাহলে প্রকৃত কোষ কি করে, ক্রোমোসোম গঠন করে। খেয়াল করো, ক্রোমোসোম গঠন করে, ঠিক আছে। তাহলে বলো তো ক্রোমোসোম কার মধ্যে থাকে না? আমরা আদিকোষের মধ্যে ক্রোমোসোম দেখবো না, শুধুমাত্র ডিএনএ থাকবে। শুধুমাত্র কি থাকবে? ডিএনএ। কেন আদিকোষের মধ্যে, যদি তোমাকে প্রশ্ন করে কেন আদিকোষে ক্রোমোসোম থাকে না, তুমি বলবা ক্রোমোসোম গঠনের জন্য ডিএনএ এবং হিস্টোন প্রোটিন প্রয়োজন। যেহেতু হিস্টোন প্রোটিন নাই, সেজন্য ক্রোমোসোম গঠিত হয় না আদিকোষে। আর প্রকৃত কোষের মধ্যে ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন থাকে, তাই ক্রোমোসোম গঠিত হয়। আশা করি বুঝতে পারছো। কোষীয় অঙ্গাণু, তোমরা ভাই আমাকে একটু বলো তো, আমরা কিছুক্ষণ আগে আদিকোষের মধ্যে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, দেখো শুধুমাত্র রাইবোসোম থাকে, ঠিক আছে। এখানে কোষীয় অঙ্গাণু হিসেবে কি থাকে? শুধুমাত্র রাইবোসোম থাকে। তাহলে আদিকোষে শুধুমাত্র কি থাকে? শুধুমাত্র রাইবোসোম থাকে। কোন কোষীয় অঙ্গাণু থাকে? রাইবোসোম থাকে, ঠিক আছে। অন্য কোনো কোষীয় অঙ্গাণু এখানে থাকবে না। কোথায়? আদিকোষে। আর প্রকৃত কোষে তোমরা দেখছো রাইবোসোম তো থাকে, রাইবোসোমের সাথে অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকে। তাহলে আমরা কি লিখতে পারি? রাইবোসোম সহ, কি সহ? রাইবোসোম সহ অন্যান্য কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে। অন্যান্য কোষীয় অঙ্গাণু বলতে কি বোঝাচ্ছে? মাইটোকন্ড্রিয়া হতে পারে, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, সব থাকে, ঠিক আছে। কোষীয় অঙ্গাণু থাকে। তাহলে আশা করছি এইটার ব্যাপারে কোন কোষীয় অঙ্গাণু কোথায় থাকে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর হচ্ছে রাইবোসোম। ভাইয়া আদিকোষে যে রাইবোসোমটা থাকে, আদিকোষে তো শুধুমাত্র রাইবোসোম থাকে, যে রাইবোসোমটা থাকে সেই রাইবোসোমকে আমরা বলেছিলাম কত এস? 70S রাইবোসোম, রাইট। যে সেই রাইবোসোমকে আমরা বলেছিলাম কি? 70S রাইবোসোম, ঠিক আছে। আর প্রকৃত কোষে যে রাইবোসোমটা থাকে সেটাকে আমরা বলছিলাম হচ্ছে 80S রাইবোসোম, ঠিক আছে। কত এস রাইবোসোম? 80S রাইবোসোম। এখন দেখো আদিকোষের মধ্যে যে 70S রাইবোসোম থাকে তার দুইটা অংশ থাকে। যেমন ধরো একটা কলমের যেরকম দুইটা পার্টে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে তার ক্যাপটা, আর একটা হচ্ছে এই কলম, দুইটা মিলে হচ্ছে এই কলমটা। তাহলে ঠিক একইভাবে আমাদের 70S রাইবোসোমেরও দুইটা ভাগে ভাগ করতে পারবা, দুইটা অংশ থাকে। এই অংশগুলো একটাকে বলা হয় তাকে 50S, আরেকটা হচ্ছে 30S। তাহলে 70S রাইবোসোম দুইটা উপ এককে গঠিত। কি কি? 50S, 30S। তোমরা বলো ভাইয়া এটা কীভাবে মনে রাখবো? খুব সহজ। দেখো তুমি যদি এই যে তোমার 70 থেকে যদি 20 কমিয়ে দাও তাহলে হয়ে যায় 50, আবার 50 থেকে 20 কমিয়ে দাও তাহলে হচ্ছে 30। তাহলে খুব ইজি, 70Sটা 20 কমাও 50S, 50 থেকে 20 কমাও 30S। তাহলে 70S রাইবোসোমের কয়টা উপ একক? 50S, 50 থেকে 20 কমানো 30S। আশা করি পারবো। এরপর দেখো 80S রাইবোসোম যেটা আছে এটাও পায়া দুইটা অংশ নিয়ে গঠিত, দুইটা জিনিস নিয়ে গঠিত, ঠিক আছে। দুইটা একক নিয়ে গঠিত, পার্ট নিয়ে গঠিত। একটা পার্টকে বলা হয় তাকে 60S, আরেকটাকে বলা হয় তাকে তোমার 40S, ঠিক আছে। তাহলে দেখো 80 থেকে যদি 80 থেকে যদি তুমি 20 কমাও তাহলে 60 পাচ্ছ, 60 থেকে আবার 20 কমাইলে কত পাচ্ছ? 40 পাচ্ছ। এভাবে মনে রাখবে 20 কমিয়ে কমিয়ে। তাহলে 80S এর কয়টা সাব ইউনিট বা উপ একক আছে? কয়টা অংশ থাকে? দুইটা। অংশগুলোর নাম কি কি? একটা 60S, একটা 40S। অনেকে মনে করতে পারো ভাইয়া আপনি মনে হয় ভুল করতেছেন, আমরা দেখতেছি এখানে 50 আর 30 মিলে হচ্ছে 80 হচ্ছে, আপনি বলতেছেন 70, আর এখানে 60 আর 40 মিলে হচ্ছে কত? 80 হচ্ছে, আপনি বলতেছেন 100 হচ্ছে, এই দুইটা মিলে আপনি বলতেছেন 80। এখন ভাইয়া দেখো এটা আসলে কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন না, ঠিক আছে। এটা আমরা খুব ভালোভাবে বুঝবো যখন রাইবোসোম জিনিসটা পড়বো, যখন সেন্ট্রিফিউজ নামক একটা টেকনিক পড়বো, তখন আমরা ব্যাপারটা আসলে বুঝতে পারবো। এখন জাস্ট তুমি একটু মনে রাখো, সেটা হচ্ছে 70S রাইবোসোমটা 50S এবং 30S নামক দুইটা ছোটো ছোটো অংশ নিয়ে গঠিত, আর 80S রাইবোসোমটা 60S এবং 40S নামক দুইটা অংশ নিয়ে গঠিত। আশা করি ব্যাপারটা তোমরা অতটুকুতে বুঝতে পারছো, রাইট? আচ্ছা, কোষ বিভাজন। এখন কোষ বিভাজন কার কীরকম হয় দেখো। কোষ বিভাজন হয় তোমার আদিকোষের মধ্যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। কি প্রক্রিয়ায়? অ্যামাইটোসিস। আমরা জানি অ্যামাইটোসিস খুবই সরল একটা কোষ বিভাজন প্রক্রিয়া। আচ্ছা, আর
প্রকৃত কোষ দেখো আমরা ক্লাস 9-10 কিন্তু মাইটোসিস মিওসিস এই কোষ বিভাজনগুলো পড়ছিলাম, তাই না? তো মাইটোসিস মিওসিসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা ভাগ হতে দেখি, বিভক্ত হতে দেখি, তাই না? সেন্টোমিয়ার ছিঁড়ে যায়, ক্রোমোজোম বিভক্ত হয় না। তো এখানে কিন্তু ক্রোমোজোম আছে প্রকৃত কোষে, সেজন্য প্রকৃত কোষে হবে মাইটোসিস মিওসিস। আর যেহেতু আদিকোষের মধ্যে ক্রোমোজোম থাকে না, সেজন্য আদিকোষে হবে অ্যামাইটোসিস। ঠিক আছে? আচ্ছা, শব্দের অর্থ এখানে বোঝাচ্ছে না মাইটোসিস, মানে এটা মাইটোসিস না, ঠিক আছে? মাইটোসিসের মতো না, এরকম কিছু। ঠিক আছে? আর প্রকৃত কোষের মধ্যে কি কি হবে, কোন কোন কোষ বিভাজন? প্রকৃত কোষে আমরা দেখব হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, আর দেখব হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস এবং মিওসিস কোথায় হবে ভাইয়া? মাইটোসিস এবং মিওসিস হবে হচ্ছে কোথায়? তোমার প্রকৃত কোষে, রাইট? এখন হচ্ছে শ্বসন। শ্বসন আমরা জানি, শ্বসন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কোষ শক্তি উৎপাদন করে, এটিপি উৎপাদন করে। এটিপিকে তোমরা কি কয়েন বলেছিলে যেন স্কুলে থাকতে পড়েছিলা? দেখি কাইন্ডলি একটু কমেন্ট করো তো দেখি, আমি বলবো না সেটা, তোমরা একটু কমেন্ট করো এটিপিকে কি বলছিলাম। তাহলে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানি হচ্ছে এটিপি উৎপাদন হয়, শক্তি উৎপাদন হয়। ঠিক আছে? এখন এটিপি বা শক্তি উৎপাদন হয় এখানে আদিকোষের মধ্যে অবাধ শ্বসন প্রক্রিয়ায়। শ্বসন দুই ধরনের পড়ছিলাম, একটা হচ্ছে বাতাসের অক্সিজেনের অনুপস্থিতিতে অবাধ শ্বসন, আর অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে কি সবাত শ্বসন। সবাত শ্বসন সাধারণত করে কারা? প্রকৃত কোষে সবাত শ্বসন ঘটে। আর আদিকোষে হয়, আদিকোষে হচ্ছে তোমার অবাধ শ্বসন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কেউ তো কমেন্ট করতেছো না। কি বলা হয় এটিপিকে? আমরা কি পড়েছিলাম ক্লাস 9-এ? কি বলা হয়? বায়োলজিক্যাল কি বলা হয়? বায়োলজিক্যাল কয়েন বলা হয়, তাই না? আচ্ছা, তো এটিপি বা শক্তি উৎপাদন হয় কিভাবে? আমাদের কোষ কিভাবে এটিপি বা শক্তি উৎপাদন হয়? শ্বসন প্রক্রিয়ায়। শ্বসনের মধ্যে আমরা দুই টাইপের পড়লাম, একটা হচ্ছে অবাধ শ্বসন, একটা হচ্ছে ভাইয়া সবাত শ্বসন। তাহলে অবাধ শ্বসন হয় আদিকোষে, অবাধ আদিকোষে, আর তোমার প্রকৃত শ্বসন কোথায়? প্রকৃত কোষে হবে সবাত শ্বসন, রাইট? আচ্ছা, তো আশা করি তোমাদের কাছে আমি প্রথমে বুঝাইলাম হচ্ছে কোনটা প্রকৃত কোষ এবং আদিকোষের বেসিক, এবং এরপর আমি বুঝাইলাম হচ্ছে প্রকৃত কোষ এবং আদিকোষের মধ্যে কিছু বিশেষ পার্থক্য। ঠিক আছে? এগুলো আমরা বুঝাইলাম। তোমাদের বইয়ে, আবুল হাসান স্যার বইয়ে আরও কিছু কথা আছে, অপেরণ নিয়ে পার্থক্য আছে, তোমার এন্ট্রন্স নিয়ে কথা আছে। এগুলো একটু আমরা বোঝার জন্য একটু সময় লাগবে, তখন আমি এগুলো না হয় বলে দেবো একবার। ঠিক আছে? এগুলো এখানে আনি নাই, আমি বেসিক পার্থক্যগুলো আনলাম, রাইট? আচ্ছা, তো জাওয়াদ বলছে রিচার্জেবল কয়েন বা জৈব মুদ্রা, গুড। শিবরাজের বায়োলজিক্যাল কয়েন, অনেকে বললো, দারুণ। আচ্ছা, তাহলে খেয়াল করো। আচ্ছা, তাহলে খেয়াল করো তো, এরপর আমরা দেখব হচ্ছে এখন আদিকোষ এবং প্রকৃত কোষের কিছু উদাহরণ বা এক্সাম্পল, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রথমে কার এক্সাম্পল দেখব? ধরো আদিকোষের কিছু এক্সাম্পল আমরা চলো দেখি। আদিকোষ। এখন আমরা সবাই একটা বিষয় জানি, সেটা হচ্ছে আমরা দেখো ক্লাস 9-10 পড়ে আসছিলাম, আদিকোষগুলো সাধারণত আদিকোষী প্রাণীরা সাধারণত মনেরা রাজ্যের অন্তর্গত। ঠিক আছে? এদের রাজ্য হচ্ছে কোনটা? তারা হচ্ছে মনেরা রাজ্য কিংডমের অন্তর্ভুক্ত। ঠিক আছে? এখন আদিকোষের মধ্যে কারা কারা আছে আমরা বলতে পারি হচ্ছে ব্যাকটেরিয়ার কথা। ব্যাকটেরিয়া। ঠিক আছে? ব্যাকটেরিয়া এই ওয়ার্ডটা কিন্তু হচ্ছে ভাইয়া বহুবচন, বুঝছো? তো তোমরা কি জানো ব্যাকটেরিয়ার এক বচন কি? ব্যাকটেরিয়া এই ওয়ার্ডটা হচ্ছে কি বহুবচন, আর ব্যাকটেরিয়ার এক বচন হচ্ছে ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম। দেখো নামের শেষে যদি আম দেখো, ঠিক আছে, তাহলে বলবা হচ্ছে এক বচন। ঠিক আছে? নামের শেষে আম দেখলে কি বলবা? এক বচন। ঠিক আছে? আম, ইউ এম উঠে যদি এ হয় তাহলে এটা হচ্ছে বহুবচন। তাহলে ডাটা, যেমন ধরো আমরা বলি ডাটা, এটা হচ্ছে বহুবচন। আর যদি বলি ডাঠাম, এটা হচ্ছে তোমার এক বচন। ঠিক আছে? মিডিয়া বলি, মিডিয়াম হচ্ছে এক বচন, আম থাকলে এক বচন, আর মিডিয়া হচ্ছে বহুবচন। ঠিক একইভাবে ব্যাকটেরিয়ার বহুবচন হচ্ছে কি? ব্যাকটেরিয়াম। আচ্ছা, ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়ার কথা আমরা বলতে পারি। তোমরা জানো সায়ানো শব্দের অর্থ কি? সায়ানো শব্দের অর্থ হচ্ছে নীলাভ বুঝায়, নীলাভ। ঠিক আছে? তাহলে সায়ানোব্যাকটেরিয়াকে আমরা কি বলতে পারি? আরেকটা নাম আছে সায়ানোব্যাকটেরিয়া, সেটা বলা হয়ে থাকে, সায়ানোব্যাকটেরিয়াকে কি বলা হয়? নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল, তাই না? আচ্ছা, এটাকে আমরা সংক্ষেপে অনেক সময় বিজিএও বলি। ঠিক আছে? ব্লু গ্রিন অ্যালগি। ঠিক আছে? ব্লু দিয়ে হচ্ছে নীল, গ্রিন দিয়ে হচ্ছে তোমার কি নীলাভ
সবুজ শৈবাল, গ্রিন অ্যালজি, অ্যালজি মানে হচ্ছে বা অ্যালগি মানে হচ্ছে শৈবাল, তাহলে সায়ানো ব্যাকটেরিয়া। তারপর আর কি কি উদাহরণ হিসেবে আমরা করি, একটা হচ্ছে মনে রাখবা মাইকোপ্লাজমা, আরেকটা উদাহরণ কি মাইকোপ্লাজমা। তোমরা বলতে পারো ভাইয়া মাইকোপ্লাজমাটা কি আসলে, মাইকো আদিকেশের উদাহরণে আমরা একটা বলতে পারি কি ভাইয়া, মাইকোপ্লাজমা। তো মাইকোপ্লাজমা আসলে জিনিসটা কি, দেখো মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া প্রায় সিমিলার, ঠিক আছে, কিন্তু একটা বিশেষ পার্থক্য হচ্ছে কি জানো, ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে, ব্যাকটেরিয়ার কোষের বাইরে কি থাকে, কোষ প্রাচীর থাকে, বুঝছো, কিন্তু মাইকোপ্লাজমাতে কি থাকে না, কোষ প্রাচীর থাকে না। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখিও, মাইকোপ্লাজমাতে কি থাকে না, কোষ প্রাচীর থাকে না, মাইক্রোপ্লাজমাতে কি থাকে না, কোষ প্রাচীর থাকে না, কিন্তু ব্যাকটেরিয়াতে ভাইয়া কোষ প্রাচীর থাকে, ঠিক আছে। মাইকোপ্লাজমার অপর একটা নাম আছে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখিও, প্লাজমাকে পিপিএলও বলা হইতো, কি বলা হইতো, পিপিএলও। মাইকোপ্লাজমাকে কি নামে ডাকা হতো, পিপিএলও। পিপিএলও অর্থ কি দেখো, পিপিএলও অর্থ হচ্ছে ফ্লোরোনেমোনিয়া লাইক অর্গানিজম, নিউমোনিয়া লাইক অর্গানিজম। তো এইটার এরকম নাম কেন, মাইক্রোপ্লাজমাকে পিপিএলও নামে ডাকা হয় কেন, মাইক্রোপ্লাজমাকে পিপিএলও নামে ডাকা হয় কেন, দেখো হচ্ছে মাইক্রোপ্লাজমা প্রথম দেখা গেছিল এদেরকে যখন যখন আবিষ্কার হয়েছিল, তখন তারা গবাদি পশুর যে ফুসফুস আছে, ফুসফুসের যে ফ্লোরা আবরণ আছে, ওই ফ্লোরা আবরণে সংক্রমণ তৈরি করত এবং তারা নিউমোনিয়া তৈরি করতো ফুসফুসে। সেজন্য তাদেরকে প্রথম যখন শনাক্ত করা হয়েছিল, তখন তাদেরকে বলা হতো ফ্লুরো দ্বারা বোঝাচ্ছে ফুসফুসের আবরণকে, নেমোনিয়া, যেহেতু নেমোনিয়া তৈরি করতেছে গবাদি পশুর ফুসফুসে, লাইক অর্গানিজম মানে হচ্ছে এমন একটা জীব বা প্রাণী যেটা নেমোনিয়া তৈরি করতে পারে, ফ্লুরার মধ্যে ফুসফুসের আবরণের মধ্যে ইনফেকশন তৈরি করতে পারে। সে পরবর্তীতে এটাকে মাইকোপ্লাজমা নামকরণ করা হয়েছে। তাই দেখো তো মাইকোপ্লাজমাকে কি নামে ডাকা হয়, পিপিএলও নামেও ডাকা হয়। মাইকোপ্লাজমার ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে আমি দিতে চাই, সেটা হচ্ছে যদি বলা হয়, প্রশ্ন করা হয় কখনো যদি প্রশ্ন করা হয় সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কোষ কোনটা, সর্বাপেক্ষা কি কোষ, ক্ষুদ্রতম কোষ, সর্বাপেক্ষা কি কোষ, ক্ষুদ্রতম কোষ, সর্বাপেক্ষা ভাইয়া কি কোষ, ক্ষুদ্রতম কোষ, সর্বাপেক্ষা ভাইয়া ক্ষুদ্রতম কোষ হচ্ছে মনে রাখবে মাইকোপ্লাজমা। সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কোষের নাম বললে কি বলবা, মাইকোপ্লাজমা, ঠিক আছে। এই মাইকোপ্লাজমা কোষ হচ্ছে পৃথিবীতে যত কোষ আছে, যত রকম কোষ আছে, ঠিক আছে, সবচেয়ে ছোট কোষ হচ্ছে কি মাইক্রোপ্লাজমা। সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কোষ হচ্ছে কি মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমার সাইজটা হচ্ছে কত জানো ভাইয়া, 0.1 মাইক্রোমিটার, 0.1 কি মাইক্রোমিটার, সবচেয়ে ক্ষুদ্র। তাহলে ভাইয়া এই যে আদিকোষের উদাহরণের মধ্যে আমরা কি বলবো, আদিকোষী প্রাণীরা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। আদিকোষের মধ্যে আছে ব্যাকটেরিয়া, আছে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, যেটাকে আমরা বিজিএ, ব্লু গ্রিন অ্যালগিও বলি, ঠিক আছে। আর মাইক্রোপ্লাজমা, ঠিক আছে, মাইক্রোপ্লাজমা জিনিসটা হচ্ছে অনেকটা বলতে পারো সিমিলার টু ব্যাকটেরিয়া, এবং এটার সাথে ব্যাকটেরিয়ার হচ্ছে কি আছে, ব্যাকটেরিয়ার কিন্তু কোষ প্রাচীর থাকে, এটা মনে রাখিও, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকে। উদ্ভিদ কোষে যেরকম কোষ প্রাচীর থাকে, ব্যাকটেরিয়ার কোষেও কিন্তু কোষ প্রাচীর থাকে, এটা মনে রাখিও। কিন্তু মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়ার মতো হলেও মাইক্রোপ্লাজমার সাথে ব্যাকটেরিয়ার একটা প্রধান পার্থক্য হচ্ছে মাইক্রোপ্লাজমাতে ভাইয়া কি থাকে না, কোষ প্রাচীর থাকে না। আর মাইক্রোপ্লাজমাকে কি নামে ডাকা হইতো, বলা হয়তো পিপিএলও বা ফ্লুরোনেমোনিয়া লাইক অর্গানিজম, কারণ সেটা প্রথম দিকে যখন আবিষ্কার হয়েছিল তখন গবাদি পশুর ফুসফুসে সেটা নেমোনিয়া তৈরি করতে দেখা গেছিল। আর সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কোষের নাম বললে কি বলবা, মাইক্রোপ্লাজমা নামকরণ করবা, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, কিরণচন্দ্র অনেকে আছে। আচ্ছা, অতটুকু তোমরা বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে একটু জানাও, অতটুকু বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে একটু জানাও, ঠিক আছে। যারা ক্লাস করতেছো আমার সাথে সবাইকে ধন্যবাদ। সো এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, এরপর হচ্ছে দেখো, এরপর হচ্ছে ভাইয়া যদি আমি বলি প্রকৃত কোষের ব্যাপারে, প্রকৃত কোষের উদাহরণগুলো আমরা কি কি দিতে পারি, প্রকৃত কোষ, ঠিক আছে। আচ্ছা, প্রকৃত কোষের উদাহরণ আমরা কি কি দিতে পারি, দেখো প্রকৃত কোষের মধ্যে আমরা বলতে পারি হচ্ছে, যেমন ধরো শৈবাল, সকল উন্নত উদ্ভিদ, আসলে উন্নত উদ্ভিদ ও প্রাণী হচ্ছে প্রকৃত কোষী, শৈবাল, তারপর হচ্ছে ছত্রাক,
ঠিক আছে, এরা সবাই হচ্ছে প্রকৃত কোষী। তারপর হচ্ছে আমরা ব্রায়োফাইটা, যেটাকে তোমরা মস বলো, তোমার স্বেচ্ছেতে দেয়ালের গায়ে দেখা যায়, ব্রায়োফাইটা। তারপর হচ্ছে টেরিডোফাইটা, অনেকে দেখছি যেটাকে আমরা অনেকে ডেকি শাক বলি, সেটা হচ্ছে টেরিডোফাইটা বর্গের, টেরিডোফাইটা উদ্ভিদ। তারপর হচ্ছে তোমার নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, সকল নগ্নবীজী ও কি আবৃতবীজী উদ্ভিদ, ঠিক আছে, আবৃতবীজী উদ্ভিদ, ঠিক আছে। তাহলে সকল নগ্নবীজী এবং আবৃতবীজী প্রকৃত কোষী। আর বলতে পারো হচ্ছে সকল তোমার উন্নত উদ্ভিদ ও প্রাণী হচ্ছে সকল উন্নত, ঠিক আছে, নিম্ন শ্রেণীর না, সকল উন্নত উদ্ভিদ ও প্রাণী কোষকে আমরা কি বলতে পারি ভাইয়া? এরা হচ্ছে প্রকৃত কোষী। গেল। তাহলে এখন আসো আমরা প্রকৃত কোষের আদি কোষের তোমার উদাহরণগুলো জানলাম, আদি কোষ প্রকৃত কোষ নিয়ে তোমার কি পার্থক্যগুলো জানলাম, এবং আদি কোষ এবং প্রকৃত কোষের বেসিকগুলো আমরা জানলাম। এখন আমরা যেটা দেখব হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, 2 নম্বর হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে হচ্ছে তোমার কি কোষকে কয় ভাগে আমরা ভাগ করতে পারি। দেখো, আচ্ছা, 2 ভাগে ভাগ করতে পারি আমরা, ঠিক আছে। কোষকে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে, রাইট। একটা হচ্ছে কি, আমরা ক্লাস 9-10-এ পড়ছিলাম, একটা হচ্ছে তোমার দেহকোষ, একটা হচ্ছে দেহকোষ, আরেকটা হচ্ছে ভাইয়া জনন কোষ। একটা দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ। দেখো, জনন কোষ জানলে দেহকোষ কি সেটা তুমি এমনিও বলতে পারবা। জনন কোষ কি তোমরা সবাই জানো, জনন কোষ কি? দেখো, জনন কোষ হচ্ছে শুক্রাণু, এবং এটা শুক্রাণু ধরো, এটা হচ্ছে ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণুকে জনন কোষ বলে। কেন? কারণ তোমরা জানো শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলে জাইগোট হয়, এবং এই জাইগোট বারবার বিভাজিত হয়ে, মাইটোসিস প্রক্রিয়া বারবার বিভাজিত হয়ে একটা পূর্ণাঙ্গ কি তৈরি করে, জীব তৈরি করতে পারে। তাহলে এইগুলাকে কেন জনন কোষ বলতেছে? শুক্রাণু ডিম্বাণুকে কেন তোমরা জনন কোষ বলো? দেখো, শুক্রাণু এবং ডিম্বাণু যারা মিলিত হলে নতুন জীবের জন্ম হচ্ছে, ঠিক আছে। কারণ আমরা শুক্রাণু এবং ডিম্বাণুকে কি বলবো বলতো? এরা হচ্ছে কি কোষ? জনন কোষ। আর যে তোমার শুক্রাণু ডিম্বাণু যে জনন প্রক্রিয়া অংশগ্রহণ করে তাকে আমরা বলি যৌন জনন, ঠিক আছে। যেখানে শুক্রাণু ডিম্বাণু অংশগ্রহণ করবে সেটা হচ্ছে কি? যৌন জনন। যেমন ধরো, তুমি যদি একটা উদ্ভিদের ডালকে কেটে নিয়ে রোপণ করে দিছো, ওই উদ্ভিদটা ধরো এখান থেকে জন্মাইলো, এটা কিন্তু অঙ্গজ জনন। এখানে কিন্তু শুক্রাণু ডিম্বাণুর কাজ নেই বংশ বিস্তারে। যেখানে শুক্রাণু ডিম্বাণুর কাজ হবে সেটাকে আমরা কি বলবো? যৌন জনন। তাহলে যৌন জনন আমরা কি বলতে পারি? জনন কোষের কি সংজ্ঞা দিতে পারি? যৌন জনন প্রক্রিয়ায়, যৌন জনন আমরা বলতে পারি হচ্ছে যৌন জনন, যৌন জননে বা যৌন জনন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কোষ, প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কোষকে আমরা কি বলবো? গ্রহণকারী কোষকে আমরা কি বলবো? তোমার জনন কোষ আমরা বলবো, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে অংশগ্রহণকারী কোষ হচ্ছে জনন কোষ। আর জনন কোষ ছাড়া বাকি যে কোনো কোষকে, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু ছাড়া, একটা জীবদেহের শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়া সব জায়গার কোষকে তুমি বলবা হচ্ছে দেহকোষ, ঠিক আছে। শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়া একটা জীবের মধ্যে যত কোষ আছে, তুমি বলতে পারো ত্বকের কোষ, হ্যাঁ এটা দেহকোষ। তুমি বলতে পারো নিউরন সেল, এটাও দেহকোষ। তুমি যদি বলতে পারো হচ্ছে একটা স্টোমাকের পরিপাকতন্ত্রের কোষ, তোমার দেহকোষ। মানে শুক্রাণু ডিম্বাণু ছাড়া যত কোষ আছে সবগুলো হচ্ছে দেহকোষ। এখন দেহকোষকে আমরা কি নামে ডাকি? দেহকোষকে আমরা বলে হচ্ছে তোমার সোমাটিক সেল, তাই না? সোমা শব্দের অর্থ হচ্ছে দেহ, সোমাটিক সেল। এবং দেহকোষের ব্যাপারে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসলে জানতে হবে, ঠিক আছে। দেহকোষের ব্যাপারে কিছু তথ্য আমরা জানতে হবে। কি কি? দেখো, দেহকোষ সাধারণত ডিপ্লয়েড হয়। সাধারণত দেহকোষ হচ্ছে কত প্লয়েড? ডিপ্লয়েড। ডিপ্লয়েড হ্যাপ্লয়েড কি, এগুলো আমরা এই লেকচারে দেখব। ডিপ্লয়েড বা আমরা যেটাকে 2n বলি, রাইট। এবং তারা কি করে? বিভিন্ন অঙ্গ গঠন করে বলতে পারি। দেহকোষ অঙ্গ গঠন করে, রাইট। যেমন ধরো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি? উদাহরণ হিসেবে যদি তুমি দিতে চাও, এমনি উদাহরণ আমি একেবারেই বলে দিয়েছি, শুক্রাণু ডিম্বাণু ছাড়া তুমি যে কোনো কোষ হচ্ছে দেহকোষ। তুমি বলতে পারো ত্বকের কোষ, ঠিক আছে। ত্বকের কোষ বললে দেহকোষ হবে, ঠিক আছে।
একটা যদি মূলের কোষ বলো, ধরো উদ্ভিদের মূলের কোষ, মূলের মধ্যে প্রাপ্ত কোষ, তাও দেহকোষ। ঠিক আছে, ঠিক আছে। যদি বলি ভ্রূণের কোষ, তাও কি কোষ? তাও কি কোষ? ভ্রূণের কোষ, তাও তোমার দেহকোষ। অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু ছাড়া সব কোষ হচ্ছে দেহকোষ, রাইট? এখন হচ্ছে এরপর আমরা যে বিষয়টা একটু জানবো সেটা হচ্ছে জনন কোষ নিয়ে কিছু কথা বলবো, এগুলো আমরা জানতে হবে। তো দেখো, জনন কোষ নিয়ে কিছু কথা বললে প্রথম হচ্ছে জনন কোষকে আমরা কি বলি? গ্যামেট সেল, না গ্যামিট বলি। ঠিক আছে, জনন কোষ। জনন কোষ সবসময় হচ্ছে কি হবে? সবসময় কোন ধরনের হবে জনন কোষ? যদি আমরা একটু দেখি, জনন কোষ সবসময় হবে হচ্ছে তোমার হ্যাপ্লয়েড। জনন কোষ সবসময় কি হবে? হ্যাপ্লয়েড হবে। হ্যাপ্লয়েড মানে কি? আমরা বলি হচ্ছে এন, রাইট? এরপর হচ্ছে জনন কোষ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে পুংজনন কোষ, একটা হচ্ছে পুংজনন কোষ, যেটাকে তোমরা শুক্রাণু বলো। পুংজনন কোষকে আমরা কি বলি? পুংজনন কোষকে আমরা কি বলি? পুংজনন কোষকে আমরা বলি হচ্ছে শুক্রাণু। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার কি কোষ? একটা হচ্ছে স্ত্রী জনন কোষ। 2 নম্বরে বলবো হচ্ছে স্ত্রী জনন কোষ। স্ত্রী জনন কোষকে আমরা কি বলি? জনন কোষকে আমরা বলি হচ্ছে ডিম্বাণু, রাইট? তাহলে জনন কোষ কয় ধরনের? 2 ধরনের, স্ত্রী জনন কোষ এবং কি পুংজনন কোষ। ঠিক আছে, স্ত্রী জনন কোষকে আমরা বলি শুক্রাণু, আর পুংজনন কোষকে আমরা বলি কি? ডিম্বাণু, রাইট? এরপর দেখো, এরপর আমরা দেখব হচ্ছে কিভাবে জনন কোষ আসলে তৈরি হয়। জনন কোষ কার থেকে সৃষ্টি হয়? মনে রাখবে, জনন কোষ সৃষ্টি হয় জনন মাতৃকোষ থেকে। জনন মাতৃকোষ থেকে। দেখো, এখানে নাম থেকে দেখলে বুঝতে পারবে তোমরা, জনন মাতৃকোষ, তার মানে এটা মাতৃ মানে মা, এটা কার মা? জনন কোষের মা। তার মানে এই জনন মাতৃকোষ কি জন্ম দিবে? অবশ্যই জনন কোষ জন্ম দিবে। জনন কোষ মানে শুক্রাণু বা ডিম্বাণু। ঠিক আছে, জনন কোষ জন্ম দিবে। তাহলে একটা বিষয় তোমরা খুব ইম্পর্টেন্ট, জনন মাতৃকোষ কিন্তু ডিপ্লয়েড, আর জনন কোষ হচ্ছে ভাইয়া হ্যাপ্লয়েড। তার মানে কি বুঝছো? এই জনন মাতৃকোষে কি হয়? মিউসিস কোষ বিভাজন হয়। কি বিভাজন হয়? মিউসিস কোষ বিভাজন হয়। ফলে ডিপ্লয়েড কোষ কি হয়? হ্যাপ্লয়েড হয়। আচ্ছা, যদি পুংজনন মাতৃকোষ হয় তাহলে হবে পুংজনন কোষ, অর্থাৎ শুক্রাণু তৈরি হবে। আর যদি স্ত্রীজনন মাতৃকোষ হয় তাহলে স্ত্রীজনন মাতৃকোষ থেকে তৈরি হবে স্ত্রীজনন কোষ, অর্থাৎ হচ্ছে ডিম্বাণু। তাহলে আমাকে একটু কাইন্ডলি বলো তোমরা অতটুকু ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা? কাইন্ডলি একটু জানাও সবাই, যারা আমার সাথে আছো কাইন্ডলি একটু জানাও। একজন বলল বিজি এর ফুল ফর্ম লিখে দিলে ভালো হয়। এটার ফুল ফর্ম হচ্ছে ভাইয়া, এটার ফুল ফর্ম হচ্ছে ব্লু গ্রিন এলজি। ঠিক আছে, ব্লু গ্রিন এলজি বা নীলাভ সবুজ শৈবাল যেটা বলা হয়, রাইট? আচ্ছা, এতটুকু তোমরা বুঝতে, ভিত্তিতে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তাহলে আমরা দেখতে পাইলাম হচ্ছে, আমরা যদি এখানে একটু আরেকটু বলি, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে হচ্ছে 2 ধরনের দেহকোষ। দেহ গঠনকারী কোষগুলাই হচ্ছে বা অঙ্গ গঠনকারী কোষগুলাই হচ্ছে তোমার কি দেহকোষ, আর হচ্ছে দেহকোষ সাধারণত কি হয়? ডিপ্লয়েড হয়। এই সাধারণত এই ওয়ার্ডটা কেন ইউজ করা হয়েছে জানো? কারণ কিছু কিছু নিম্ন শ্রেণীর প্রাণীর দেহকোষ হ্যাপ্লয়েডও হতে পারে, রাইট? এই জন্য এখানে সাধারণত ওয়ার্ডটা ইউজ করছে। ঠিক আছে, তবে আমরা সাধারণত দেহকোষ কি হয়? ডিপ্লয়েড। ঠিক আছে, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড কি এটা বিস্তারিত আলোচনা করবো একটু পর। তারপর হচ্ছে এরা, তোমাদেরকে উদাহরণের মধ্যে বলে দিলাম হচ্ছে সহজ ভাষায়, শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়া একটা প্রাণীতে আর বাকি যা কোষ আছে, যত কোষ আছে সবগুলো হচ্ছে দেহকোষ। তবু যদি তুমি 1-2টা উদাহরণ লিখতে চাও, ত্বকের কোষ, মূলের কোষ, ভ্রূণের কোষ লিখতে পারো তোমার ইচ্ছা মতো, জাস্ট যেন শুক্রাণু ডিম্বাণু না আসে, রাইট? আচ্ছা, জনন কোষের মধ্যে আমরা বলছিলাম সব সময় হ্যাপ্লয়েড হবে, জনন কোষ কখনো ডিপ্লয়েড হয় না। আর জনন কোষের মধ্যে আছে 2 ধরনের, পুংজনন কোষ যেটাকে বলে আমরা শুক্রাণু, আর একটা হচ্ছে স্ত্রী জনন কোষ যেটাকে বলে আমরা ডিম্বাণু, রাইট? এখন এই জনন কোষ বা শুক্রাণু ডিম্বাণুগুলো কোত্থেকে তৈরি হয়? ঠিক আছে, এগুলা কোত্থেকে তৈরি হয়? এগুলা তৈরি হয় ভাইয়া জনন মাতৃকোষ থেকে। জনন নাম থেকে বোঝা যাচ্ছে জনন মাতৃকোষ, তার মানে এটা মাতৃ মানে মা, জনন কোষের মা, তার মানে সেই জন্ম দিবে কাকে? জনন কোষকে। জনন মাতৃকোষ সবসময় মনে রাখবে, মাতৃকোষগুলো ডিপ্লয়েড হয়, এটা মনে রাখবে। অনেক সময় দিতে পারে জনন মাতৃকোষ কোন ধরনের, মনে রাখবে জনন মাতৃকোষ ডিপ্লয়েড, আর জনন কোষ হচ্ছে কি? হ্যাপ্লয়েড। তো জনন মাতৃকোষ যদি ডিপ্লয়েড হয়, জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। কেমনে? আমরা জানি হচ্ছে ডিপ্লয়েড কোষ কখন হ্যাপ্লয়েড হয়? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। তার মানে জনন কোষ কীভাবে তৈরি হয়? জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজনের ফলে কি তৈরি হয়? জনন কোষ তৈরি হয়। আশা করি ক্লিয়ার হয়েছে, রাইট? আচ্ছা,
তাহলে এরপর হচ্ছে আমরা যে ব্যাপারটা দেখব, এরপর হচ্ছে দেহ গঠনের ভিত্তিতে আমরা জানি হচ্ছে দুই ধরনের কোষ আমরা বলতে পারি। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে তোমার উদ্ভিদ কোষ, যারা উদ্ভিদ দেহ গঠন করবে, এখানে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আরেকটা হচ্ছে ভাইয়া প্রাণী কোষ। ঠিক আছে, তাহলে বলো তো দেহ গঠনের ভিত্তিতে আমরা কার দেহ, যদি উদ্ভিদ দেহ গঠন করে, যদি বলা হয় উদ্ভিদ কোষ কাকে বলে, তুমি বলবা হচ্ছে উদ্ভিদ দেহ গঠনকারী কোষগুলো হচ্ছে উদ্ভিদ কোষ, আর প্রাণী দেহ গঠনকারী কোষগুলো হচ্ছে প্রাণী কোষ। এখন আমরা এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে আসলে বিশেষ করে হচ্ছে পার্থক্যটা আসলে পড়ে নিব। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পার্থক্যটা, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যকার পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, এখন আসো তাহলে পার্থক্যটা কি। প্রথম পার্থক্য হচ্ছে, আমি যদি একটু বলি তোমার পার্থক্য, যদি আমরা একটু লিখি, দেখো প্রথমে হচ্ছে কোষ প্রাচীর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর, আমরা যদি খুব একদম সিম্পলি লিখি তাহলে হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, ঠিক আছে, আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এটা আমরা মনে রাখবো। তাহলে উদ্ভিদ কোষে কি থাকে, কোষ প্রাচীর থাকে, আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। প্লাস্টিড আমরা জানি প্লাস্টিড তিন ধরনের, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। আমরা ক্লোরোপ্লাস্টের কথা বলি। ক্লোরোপ্লাস্ট কি হয়, সবুজ উদ্ভিদের মধ্যে থাকে, যেটার মাধ্যমে খাদ্য তৈরি হয়। দেখি বলো, খাদ্য কারা তৈরি করে? ক্লোরোপ্লাস্টের কথা তো মনে আছে, প্লাস্টিডের কথা তো মনে আছে, তাই না? ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড এরা থাকবে হচ্ছে উদ্ভিদ কোষে থাকবে, কারণ উদ্ভিদের খাদ্য তৈরির প্রয়োজন পড়ে, ঠিক আছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। কিন্তু প্রাণী কোষের মধ্যে কি হবে না, প্রাণী কোষ যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করে না, সেজন্য তার মধ্যে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এগুলো থাকবে না, রাইট? সেন্ট্রিউল হচ্ছে তোমরা জানো এরকম দুই মুখ খোলা নলের মতো একটা স্ট্রাকচার, যেটা তোমার কোথায় থাকে, এই স্ট্রাকচারটা সেন্ট্রিউলটা থাকে হচ্ছে প্রাণী কোষে। উদ্ভিদ কোষে সেন্ট্রিউল থাকে না, এটা মনে রাখিও। প্রাণী কোষে কি থাকে, সেন্ট্রিউল থাকে। এই কোষীয় অঙ্গাণুটা সেন্ট্রিউল থাকে হচ্ছে কোথায়, প্রাণী কোষে, আর উদ্ভিদ কোষে সেন্ট্রিউল থাকে না। গেল মাইক্রোভিলাই কি তোমরা জানো অনেকে। দেখো এটা যদি একটা কোষ হয়, যদি আমি একটু দেখাই তোমাদেরকে, ধরো এটা একটা কোষ, রাইট? এখন এই কোষের, এটা ধরো নিউক্লিয়াস, কোষের প্লাজমা মেমব্রেন অনেক সময় ভাঁজ হয়ে এরকম কিছু আঙ্গুলের মতো কিছু স্ট্রাকচার তৈরি করে, রাইট? এই যে আঙ্গুলের মতো কিছু স্ট্রাকচার তৈরি করলো, এগুলাকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। এগুলাকে কি বলা হয়, মাইক্রোভিলাই। তো এই যে প্লাজমা মেমব্রেন ভাঁজ হয়ে মাইক্রোভিলাই তৈরি করতেছে, এটা ভাইয়া দেখা যায় হচ্ছে প্রাণী কোষে। প্রাণী কোষে কি দেখা যায়, প্রাণী কোষে তোমার মাইক্রোভিলাই থাকে, কিন্তু উদ্ভিদ কোষে আমরা কি দেখবো না, মাইক্রোভিলাই দেখবো না, রাইট? এখন হচ্ছে সঞ্চিত খাদ্য। দেখো উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য হিসেবে কি থাকে, যদি আমরা একটু দেখি, উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য হিসেবে, উদ্ভিদ কোষের মধ্যে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে স্টার্চ বা শ্বেতসার। এখন এই স্টার্চটা কি জিনিস আসলে, দেখো স্টার্চ হচ্ছে মূলত হচ্ছে গ্লুকোজের পলিমার, ঠিক আছে? অর্থাৎ অনেকগুলা গ্লুকোজের অণু যদি পরস্পরের সাথে এরকম বন্ধন দ্বারা যুক্ত থাকে, তখন যে বিশাল গ্লুকোজের চেইন বা অণুটা তৈরি হবে, সেটাকে বলবো আমরা স্টার্চ বা শ্বেতসার, ঠিক আছে? তাহলে স্টার্চ বা শ্বেতসার কি আমরা আশা করি বুঝতে পারছি। আর প্রাণীদেহে সঞ্চিত খাদ্য হচ্ছে ভাইয়া গ্লাইকোজেন। প্রাণীদেহে সঞ্চিত খাদ্য কি, গ্লাইকোজেন। তোমরা বলতে ভাইয়া গ্লাইকোজেন জিনিসটা কি আসলে? ভাইয়া দেখো গ্লাইকোজেন জিনিসটাও সেম, এটাও কিন্তু ভাইয়া গ্লুকোজের পলিমার। গ্লাইকোজেনটাও কিসের পলিমার, গ্লুকোজের পলিমার, গ্লুকোজের চেন। অর্থাৎ ছোটো ছোটো অনেকগুলো গ্লুকোজের অণু যখন যুক্ত হবে, তখন কি তৈরি করবে, যে বিশাল অণুটা তৈরি করবে, এটাকে বলা হয় গ্লাইকোজেন। তোমরা বলতে পারো ভাইয়া এখানে স্টার্চও গ্লুকোজের চেন, গ্লাইকোজেনও গ্লুকোজের চেন, তাহলে দুইটার নাম কেন একই হলো, ঠিক আছে, ভিন্ন হলো, দুইটার নাম কেন ভিন্ন হলো, যেহেতু দুইটাই আপনি বলতেছেন গ্লুকোজের চেন? ভাইয়া কারণ হচ্ছে তাদের ইন্টারনাল স্ট্রাকচারে কিন্তু কিছুটা বেশ কম আছে, এটা আমরা দেখবো কোষ রসায়ন অধ্যায় যখন পড়বো তখন, ঠিক আছে? একটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি হচ্ছে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল হচ্ছে কতগুলা, মাইক্রোটিউবিউল, ঠিক আছে? এই মাইক্রোটিউবিউলগুলো হচ্ছে তোমার সাধারণত হচ্ছে কতগুলা কোষের অভ্যন্তরে থাকা, ধরো এটা যদি একটা কোষ হয়, কোষের ভিতরে থাকা কিছু প্রোটিনের তন্তু বা সুতা, ঠিক আছে? আচ্ছা, এই যে মাইক্রোটিউবিউলগুলো সাধারণত তোমার দেখা যায় হচ্ছে উদ্ভিদ কোষে, প্রাণী কোষে সাধারণত দেখা যায় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে এই পার্থক্যগুলো পড়ছি। আমরা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য আসলে মিস করলাম, সেটা হচ্ছে কোষ গহ্বর। এটা যদি আমরা একটু লিখি, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হতে পারে কি, কোষ গহ্বর, ঠিক আছে? এখন কার কোষ গহ্বর থাকে যদি আমরা একটু দেখি, দেখো কোষ গহ্বরের মধ্যে উদ্ভিদ কোষে কিন্তু কোষ গহ্বর থাকে, যে উদ্ভিদ কোষে কিন্তু কোষ গহ্বর থাকে, এবং যেটা হচ্ছে বড়,
আমি টিক মার্ক দিয়ে বোঝাচ্ছি হচ্ছে আছে, উপস্থিত আছে। আর তোমার প্রাণীকোষের মধ্যে আমরা সাধারণত দেখব না, এখানে ব্র্যাকেটে আমি লিখে রাখি থাকলেও ছোট, থাকলেও কি থাকবে, থাকলেও ছোট। তাহলে আশা করি বুঝতে পারছি আমরা উদ্ভিদ কোষের মধ্যে বড় কোষ গহ্বর থাকবে, কোষ গহ্বর থাকে এবং বড় দেখবো, অনেক বড় কোষ গহ্বর দেখবো। তোমরা যদি উদ্ভিদ কোষের ছবিটা দেখো, দেখবা হচ্ছে নিউক্লিয়াসটা কোষ গহ্বরের চাপে এক পাশে মানে সরে গেছে, তাই না? আচ্ছা, তাহলে থাকে এবং বড়। আর প্রাণী কোষের মধ্যে কোষ গহ্বর থাকবে না, থাকলেও কি ছোট। তাহলে চলো আমরা এক নজরে উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্যগুলো দেখে নিই। প্রথম এবং প্রধান পার্থক্য হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এগুলা হচ্ছে উদ্ভিদ থাকে, খাদ্য তৈরি করার জন্য ক্লোরোপ্লাস্ট লাগে থাকে, কিন্তু তোমার প্রাণী কোষে থাকবে না। সেন্ট্রিওল এটা তোমার উদ্ভিদ কোষে নেই। এই কোষীয় অঙ্গাণুটা কোথায় থাকে? প্রাণী কোষে। মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই হচ্ছে প্লাজমা মেমব্রেন বাছ হয়ে যে ছোটো ছোটো আঙ্গুলের মতো যে প্রবর্ধকগুলো তৈরি করেছে সেগুলাই হচ্ছে মাইক্রোভিলাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মাইক্রোভিলাই হচ্ছে কি কোথায় থাকে না? উদ্ভিদ কোষে থাকে না, কিন্তু প্রাণী কোষে এটা থাকে। সঞ্চিত খাদ্য, উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, সেটা কিন্তু গ্লুকোজের চেইন আকারে, অর্থাৎ স্টার্চ বা শ্বেতসার আকারে কি থাকে? জমা থাকে। যেমন ধরো আমরা যে ভাত খাচ্ছি, ভাত কিন্তু স্টার্চ বা শ্বেতসার, স্টার্চ খাচ্ছি, গ্লুকোজের চেইন খাচ্ছি। যে গ্লুকোজের চেইনটা তোমার পাকস্থলিতে গিয়ে এনজাইম দ্বারা ভেঙে এখান থেকে গ্লুকোজ তৈরি হয়, আর গ্লুকোজগুলো এরপর আমাদের রক্তে প্রবেশ করে সারা দেহে যায়, আমরা শক্তি পাই। ওকে, গ্লাইকোজেন, গ্লাইকোজেন হচ্ছে প্রাণী দেহে সঞ্চিত খাদ্য। আচ্ছা, ধরো আমি কিছুক্ষণ আগে বললাম ভাতের মাধ্যমে আমরা গ্লুকোজ খাচ্ছি আসলে। তো তুমি ধরো এমন গ্লুকোজ খাইছো, রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেল, ঠিক আছে? রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে গেল, তখন আমাদের রক্তে এত গ্লুকোজ প্রয়োজন নাই। তাহলে কি করবে? আমাদের দেহ অতিরিক্ত গ্লুকোজগুলোকে আমাদের লিভারের মধ্যে জমা রাখবে। কী হিসেবে জমা রাখবে? অ্যাজ এ গ্লাইকোজেন হিসেবে জমা রাখবে। তাহলে আমরা বলতে পারি প্রাণী দেহের মধ্যে যে অতিরিক্ত গ্লুকোজগুলা রক্ত থেকে গ্লুকোজগুলা একটার সাথে একটা যুক্ত হয়ে হয়ে একটা গ্লাইকোজেন নামক একটা বিশাল একটা অণু তৈরি করে, গ্লুকোজের চেন তৈরি করে, এবং ওইটা আমাদের লিভারে, যকৃতে, কলিজাতে, ঠিক আছে, কোথায় থাকে? জমা থাকে, রাইট? আচ্ছা, তাহলে এতটুকু তোমরা কি বুঝতে পারছো ভাইয়া? এতটুকু? আচ্ছা, তাহলে এতটুকু তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নিয়ে পার্থক্যটা পড়ে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নিয়ে আমরা পার্থক্যটা পড়ে ফেললাম। তাহলে আসো আজকে আমরা কথা বলবো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার কি নিয়ে? কোষ প্রাচীর নিয়ে, রাইট? আমরা একটা পার্থক্য বিশেষ গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে কোষ প্রাচীর নিয়ে, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কোষ, এই কোষের এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, রাইট? কোষের এটা হচ্ছে কি? প্লাজমা মেমব্রেন, এবং ভেতরে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ এখানে। এটা হচ্ছে একটা কোষ, তাই না? এখন কোষের এই যে প্লাজমা মেমব্রেন দেখতেছো, এই যে প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেনের ঠিক বাইরে, রাইট? এই প্লাজমা মেমব্রেনের কি বাইরে কোষ প্রাচীরটা থাকবে। ধরো এটা হচ্ছে, আমরা দিয়ে দিলাম, এটা ধরো আমি একটু এভাবে আঁকলাম, এটা ধরো হচ্ছে কোষ প্রাচীর, ঠিক আছে? এখন এই কোষ প্রাচীর, এখন কোষ প্রাচীর কি দেখো বলছে? উদ্ভিদ কোষের বলছে হচ্ছে উদ্ভিদ কোষের প্রোটোপ্লাস্টের বাইরে। প্রোটোপ্লাস্ট কি দেখো? প্রোটোপ্লাস্ট হচ্ছে কোষ প্রাচীর ছাড়া, মানে এটাকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে ভিতরে যা পাবে, অর্থাৎ প্লাজমা মেমব্রেন থেকে শুরু করে এখানে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই পুরা কোষটাকে, ঠিক আছে, কি বলবো আমরা? এই পুরা কোষটাকে আমরা বলবো হচ্ছে তোমার কি? পুরা কোষটাকে বলবো, যদি কোষ প্রাচীরকে আমরা কি দিই? বাদ দিই, তাহলে ভিতরের পুরা কোষটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট। তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি কোষ প্রাচীরকে, এটা হচ্ছে প্রোটোপ্লাস্টের বাইরে। প্রোটোপ্লাস্টের বাইরে আমরা যে দেখতে পাচ্ছি এই যে অংশটা, এটাই হচ্ছে কি? কোষ প্রাচীর। দেখো কি বলছে? উদ্ভিদ কোষের প্রোটোপ্লাস্টের কি বাইরে পুরু শক্ত, পুরু এবং কি, অর্থাৎ পুরুত্ব থাকবে এটা, ঠিক আছে? এবং জড় মানে হচ্ছে তার কোনো, তোমার এখানে কোনো জীবন নাই, বা এটা তোমার জড় বস্তু, ঠিক আছে, প্রাচীর থাকে, তাকে কি বলা হয়? কোষ প্রাচীর বলে। তাহলে দেখো তো, উদ্ভিদ কোষের প্রোটোপ্লাস্টের বাইরে পুরু শক্ত যে জড় প্রাচীর থাকে, তাকে আমরা কি বলবো? কোষ প্রাচীর বলবো, ঠিক আছে? এবং কোষ প্রাচীরের ছাড়া, কোষ প্রাচীরকে যদি আমি বাদ দিয়ে দিই, যে কোষ প্রাচীরকে ধরো বাদ দিলাম, বাদ দেওয়ার পর ভিতরে যা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট, ঠিক আছে? অর্থাৎ ভিতরের কোষটা, প্লাজমা মেমব্রেন সহ পুরা কোষটাকে বলবো প্রোটোপ্লাস্ট। আর প্রোটোপ্লাস্টের বাইরে যে পুরু শক্ত জড় প্রাচীর থাকে, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে আমাদের কি প্রাচীর? ধরো এটাই হচ্ছে আমাদের কি প্রাচীর? এটাই হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এখন আসো কোষ প্রাচীরের বিষয়ে আমরা কিছু বিষয় জেনে নেব। আসলে কোষ প্রাচীর থাকে কোথায় কোথায়, রাইট? এখন দেখো কোথায় থাকে। প্রথমে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কোষ প্রাচীর থাকে হচ্ছে উদ্ভিদ কোষে। কোষ প্রাচীর কোথায় থাকে?
কোষপ্রাচীরকে আমরা লক্ষ্য করব হচ্ছে, দেখো উদ্ভিদ কোষপ্রাচীর, উদ্ভিদ কোষপ্রাচীর, উদ্ভিদের মধ্যে কোষপ্রাচীর থাকে। এই উদ্ভিদ কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত। আমি এখন কোন কোষপ্রাচীর কী দ্বারা গঠিত এগুলো একটু লিখবো, সেলুলোজ। তাহলে উদ্ভিদ কোষপ্রাচীর কী দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। তুমি বলতে পারো ভাইয়া উদ্ভিদ কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত, সেলুলোজটা আসলে কী জিনিস? ঠিক আছে, সেলুলোজ হচ্ছে দেখো আমাদের গ্লুকোজের চেন, তাও ঠিক আছে, স্টার্চ যেরকম গ্লুকোজের চেন, এটাও গ্লুকোজের চেন। তবে গ্লুকোজ দুই ধরনের আছে, আমরা দুই ধরনের গ্লুকোজ দেখতে পাই। একটা হচ্ছে আলফা গ্লুকোজ বলে, ঠিক আছে, এগুলো আমরা কোষ রসায়ন পড়লে দেখতে পাবো। একটা বিটা গ্লুকোজ বলে, ঠিক আছে। মূলত এই সেলুলোজ হচ্ছে বিটা গ্লুকোজ দিয়ে তৈরি। ধরো অনেকগুলা বিটা গ্লুকোজ, ধরো এটা একটা বিটা গ্লুকোজ, কি গ্লুকোজ বললাম আমি যদি এখানে একটু লিখে দিই, একটা বিটা গ্লুকোজ, কি গ্লুকোজ? বিটা গ্লুকোজ। দেখো সেলুলোজের মধ্যে কি দেখবো, ধরো এটা একটা বিটা গ্লুকোজ, এটা একটা বিটা গ্লুকোজ, ঠিক আছে। এরকম ধরো অসংখ্য কি গ্লুকোজ, এগুলো হচ্ছে এক একটা কি গ্লুকোজ, বিটা গ্লুকোজ, বিটা গ্লুকোজ। এখন এই বিটা গ্লুকোজগুলো পরস্পরের সাথে যখন যুক্ত হবে তখন যে একটা বড় বিশাল অণু তৈরি করবে, ছোটো ছোটো অণুগুলো যুক্ত হয়ে যে একটা পলিমার অণু তৈরি করবে, সেটাই হচ্ছে আসলে কি, সেটাই হচ্ছে সেলুলোজ। তাহলে আমরা কি বলতে পারি, সেলুলোজ হচ্ছে কি, সেলুলোজকে আমরা বলতে পারি এটা হচ্ছে বিটা গ্লুকোজ এর পলিমার। সেলুলোজ হচ্ছে মূলত কার পলিমার? বিটা গ্লুকোজের পলিমার। এটা মূলত কি, যেহেতু গ্লুকোজ দ্বারা গঠিত তাই না, সেলুলোজ মূলত হচ্ছে একটা কোন ধরনের পদার্থ, এটা হচ্ছে শর্করা জাতীয় পদার্থ বা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, এটা যেন মনে থাকে। আচ্ছা একটা বিষয় তোমাদেরকে একটু বলে দিই, যে এই সেটা হচ্ছে কি, কোষপ্রাচীর দেখি তোমরা বলতে পারবা কোষপ্রাচীর এটা আবিষ্কার করছে কে? প্রথম এই কোষপ্রাচীরটা কে পর্যবেক্ষণ করছে জানো তোমরা? দেখো তোমরা প্রথম ক্লাসে আমি বলছিলাম কোষপ্রাচীর কিন্তু রবার্ট হুক কিন্তু প্রথম কি করছিল, কোষপ্রাচীর প্রথম আবিষ্কার করছিল তাই না। সেজন্য আমরা মৃতকোষ লক্ষ্য করছিল, মৃতকোষের উনি কোষপ্রাচীর লক্ষ্য করেছিল, সেজন্য রবার্ট হুককে কি বলা হয়, কোষপ্রাচীরের কি, উনি হচ্ছে আবিষ্কারক, উনি হচ্ছে কি আবিষ্কারক। যদি বলা হয় কোষপ্রাচীর কে আবিষ্কার করছে তাহলে কি বলবো? আচ্ছা রবার্ট হুক। এখন গেল তাহলে উদ্ভিদ কোষপ্রাচীর, উদ্ভিদ কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ দিয়ে গঠিত। সেলুলোজ মূলত কিসের চেন? গ্লুকোজের পলিমার, বিটা গ্লুকোজের পলিমার, ঠিক আছে। বিটা গ্লুকোজ, যেহেতু গ্লুকোজ, গ্লুকোজ আমরা জানি শর্করা, তার মানে সেলুলোজ হচ্ছে মূলত শর্করা জাতীয় পদার্থ। তোমরা কি ভাইয়া এতটুকু বুঝতে পারছো? কাইন্ডলি আমাকে একটু বলো তো, বলো তো কাইন্ডলি। এরপর হচ্ছে দেখো উদ্ভিদ কোষপ্রাচীর তো দেখলাম আমরা, এরপর দেখবো হচ্ছে ছত্রাকের কোষপ্রাচীর। কিসের কোষপ্রাচীর? একটা একটা দেখবো আমরা, যাদের যাদের কোষপ্রাচীর থাকে এই কোষপ্রাচীরগুলো কি নির্মিত? ছত্রাকের, ছত্রাকের কোষপ্রাচীর, ছত্রাকের কি প্রাচীর? কোষ প্রাচীর। এখন দেখো এই ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা গঠিত? ছত্রাকের মধ্যে কোষপ্রাচীর থাকে গঠিত হচ্ছে কাইটিন দ্বারা। কি দ্বারা? কাইটিন দ্বারা। ছত্রাকের কোষপ্রাচীর কি থাকে, কি থাকে? কাইটিন থাকে। উদ্ভিদের কোষপ্রাচীর থাকে সেলুলোজ। এখন বলতে পারো কাইটিন, কাইটিন হচ্ছে কি? কাইটিন হচ্ছে গ্লুকোসামিন। গ্লুকোসামিন কি? ধরো একটা গ্লুকোজের অণু, এর সাথে যখন এমিন গ্রুপ যুক্ত হয় NH2 মূলক, এটা গ্লুকোজ, তার সাথে কি যুক্ত হলো? NH2, এটাকে বলা হয় এমিন মূলক। গ্লুকোজের সাথে যখন এমিন গ্রুপ যুক্ত হয় তখন তাকে বলা হয় গ্লুকোসামিন। তাহলে গ্লুকোসামিনও মূলত বলতে পারো, যেহেতু এটা একটা গ্লুকোজ জাতীয় জিনিস জন্য এটাকে বলতে পারো শর্করা। তাহলে গ্লুকোসামিন, অনেকগুলা গ্লুকোসামিনের অণু, ধরো আগের মতো অনেক, এটা ধরো একটা গ্লুকোসামিন অণু, এটা একটা, এটা একটা, এরকম অসংখ্য গ্লুকোসামিনের অণু যখন যুক্ত হয় পরস্পরের সাথে তখন আমরা সেটাকে কি বলবো? কাইটিন বলবো, রাইট। এখন তাহলে কাইটিন কি বলতে পারো? কাইটিন হচ্ছে গ্লুকোসামিন এর পলিমার, পলিমার। এবং এই কাইটিনটাও একটা কি পদার্থ? এটাও শর্করা জাতীয়, কারণ যেহেতু গ্লুকোজ আছে এখানে তাই না। এটাও একটা কি পদার্থ? এটাও তোমার বলতে পারো এটা একটা শর্করা জাতীয় পদার্থ, শর্করা জাতীয় পদার্থ, ঠিক আছে, অর্থাৎ কার্বোহাইড্রেট আর কি, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম হচ্ছে তোমার কি ছত্রাকের কোষপ্রাচীর কি নির্মিত? বলো ছত্রাকের কোষপ্রাচীর কি নির্মিত? এটা কাইটিন নির্মিত ভাইয়া। এরপর দেখবো হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে কোষপ্রাচীর থাকে। আর কোথায় কোষপ্রাচীর থাকে? ব্যাকটেরিয়াতে। তাহলে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর, ঠিক আছে, ব্যাকটেরিয়ার কি প্রাচীর? কোষপ্রাচীর। ভাই আমরা কোথায় কোথায় কোষপ্রাচীর আছে এগুলো দেখবো, গুরুত্বপূর্ণ খুবই MCQর জন্য, ঠিক আছে। দেখো আমাদের যে তোমরা একাডেমিক পরীক্ষা শেষে বিভিন্ন মেডিকেল বলো, বিভিন্ন ভার্সিটি বলো, পরীক্ষা যে দিবা, এই পরীক্ষা কিন্তু MCQতে কি হবে? তোমার পরীক্ষা হবে তাই না। আমাদের এছাড়াও আমাদের MCQ কিন্তু 25 নাম্বারের MCQ। যারা MCQ তোমরা এটা পরীক্ষা দিছো, SSC রিয়েলাইজ করছো যে MCQতে যদি ভুল হয়
তাহলে তোমাদের মার্কসটা আসলে কতটুকু কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সো বি কেয়ারফুল যে এমসিকিউগুলোকে গুরুত্ব দিবা। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দিয়ে গঠিত? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠিত হচ্ছে পেপটিডোগ্লাইকেন দিয়ে। পেপটিডোগ্লাইকেন এটা ভাইয়া গ্লুকোজ এবং প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত একটা পদার্থ পেপটিডোগ্লাইকেন। তোমরা জাস্ট মনে রাখো ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দিয়ে গঠিত? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর হচ্ছে গঠিত হচ্ছে কী দ্বারা? পেপটিডোগ্লাইকেন দ্বারা। কী দ্বারা ভাইয়া? পেপটিডোগ্লাইকেন দ্বারা। এরপর আসো আরেকটা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে তোমার কার কোষপ্রাচীর? সেটা হচ্ছে ভাইয়া সেটা হচ্ছে তোমার বলতে পারি হচ্ছে শৈবালের কোষপ্রাচীর। শৈবালের মধ্যেও কি আছে? কোষ আছে। শৈবাল এর কোষপ্রাচীর এটা কি দ্বারা গঠিত? কোষপ্রাচীর গঠিত হচ্ছে সেলুলোজ দ্বারা। তাও কি দ্বারা? সেলুলোজ দ্বারা। উদ্ভিদ কোষপ্রাচীরের যেরকম প্রধান উপাদান হচ্ছে কি? সেলুলোজ। শৈবালের কোষপ্রাচীরেরও কি থাকে? সেলুলোজ থাকে। মনে রাখবে আমি যে বললাম এখানে সেলুলোজ, পেপটিডোগ্লাইকেন, কাইটিন, শুধুমাত্র সেলুলোজ থাকবে বলে কথা নেই, সেলুলোজের সাথে অন্যান্য উপাদানও থাকবে, তাই না? উদ্ভিদ কোষের মধ্যে আমরা কি বললাম? উদ্ভিদ কোষের মধ্যে কি আছে বললাম? উদ্ভিদ কোষের উপাদান হচ্ছে কি? উদ্ভিদ কোষের আমরা দেখলাম হচ্ছে সেলুলোজ, তাই না? এখানে উদ্ভিদ কোষের মধ্যে যে শুধুমাত্র সেলুলোজ নামক শর্করাটা থাকবে এরকম না কোষপ্রাচীরের মধ্যে, এটার সাথে আরও অনেক কিছু থাকতে পারে, তবে প্রধান উপাদান হচ্ছে কি? প্রধান উপাদান হচ্ছে ভাইয়া কি? সেলুলোজ। তাহলে উদ্ভিদ কোষের প্রধান উপাদান কি বলো? কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। তারপর দেখলাম হচ্ছে ছত্রাকের কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি? কাইটিন। আসবে এগুলা পরীক্ষায়, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের এমসিকিউ একটা টেস্ট নেব, তো ওই টেস্টের মধ্যে এগুলা দেবো, ঠিক আছে? আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। দেখো ছত্রাকের কাইটিন নির্মিত এবং যেটা হচ্ছে গ্লুকোসামিনের পরে। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? পেপটিডোগ্লাইকেন নামক পদার্থ দিয়ে তৈরি, রাইট? আর শৈবালের মধ্যেও কোষপ্রাচীর থাকে, আমরা যেটা হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি, ঠিক আছে? এখন আরেকটা বিষয় লক্ষ্য করি, এটা আমাদের জানতে হবে, কোষপ্রাচীর থাকে না কোথায়? কোষপ্রাচীর থাকে না আমরা তো ইতিমধ্যে দেখলাম হচ্ছে প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে কোষপ্রাচীর থাকে না হচ্ছে কোথায়? প্রথমত হচ্ছে প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না, ঠিক আছে? এটা ছাড়াও আরও কয়েকটা আমরা দেখব। দেখো কোথায় কোথায় থাকে না? প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষের মধ্যে কোষপ্রাচীর থাকে না, এটা মনে রাখবো। প্রাণী কোষ আর হচ্ছে জনন কোষ। জনন কোষ মানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু। উদ্ভিদের মধ্যে যে শুক্রাণু ডিম্বাণু আছে এখানের মধ্যে কি থাকবে না? তোমার কি বলে কোষপ্রাচীর থাকবে না। এরপর হচ্ছে চলরেণু। চলরেণু এটা একটা কোষ যেটা তোমার সাধারণত শৈবাল, ছত্রাক এগুলাতে পাওয়া যায়, যেটাকে বলা হচ্ছে জুওস্পোর। দেখো এটা মূলত কোন ধরনের কি কোষ আসলে? এটা মূলত শৈবাল ছত্রাক এদের তোমার যৌন জননের জন্য এই কোষটা কাজ করে। জু মানে হচ্ছে তার হচ্ছে প্রাণীর মতো, অর্থাৎ সে জীবের মতো প্রাণীর মতো আচরণ করতে পারে, যদিও শৈবালের কোষ, কারণ এর মধ্যে দুইটা এরকম সুতার মতো প্লাজালা থাকে যেগুলো নড়াচড়া করে সে চলাচল করতে পারে এই কোষটা, ঠিক আছে? সেজন্য এটাকে বলা হচ্ছে চলরেণু বা জুওস্পোর। এটা হচ্ছে সাধারণত শৈবাল ছত্রাকের মধ্যে পাওয়া যায়। শৈবাল ছত্রাকের দেখো এদের কিন্তু কোষপ্রাচীর থাকে, কিন্তু ওদের যে যৌন জননের জন্য বংশবৃদ্ধির জন্য যে একটা কোষ কাজ করে চলরেণু, এর মধ্যে কিন্তু কি থাকে না? কোনো ধরনের কোষপ্রাচীর থাকে না। তাহলে আশা করি এগুলা তোমরা পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা কি আমার ক্লাস বুঝতে পারতেছো কি না কাইন্ডলি একটু তোমরা জানাও, যারা যারা ক্লাস করতেছো আমার এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা কাইন্ডলি একটু আমাকে জানাও। ঠিক আছে, তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা? আজকে কিন্তু আমরা তেমন বেশি আলোচনা করি নাই, খুব অল্প আলোচনা করছি। যেগুলো আলোচনা করছি সেগুলো তোমরা নোট করে নিবা, ঠিক আছে? আমরা কি আজকে তোমার উদ্ভিদ কোষ প্রাচীরের সম্পর্কে বলবো নাকি নেক্সট ক্লাসে যাব? দেখি তোমরা একটু বলো। উদ্ভিদ কোষ প্রাচীরের ভৌত গঠন, রাসায়নিক গঠন কমপক্ষে আরও 40 মিনিট সময় দিতে হবে যদি বলি, নাইলে নেক্সট ক্লাসে যাবো ইনশাল্লাহ। কি বলো? তোমরা যারা ক্লাস করছো সবাইকে ধন্যবাদ। যে কি বলো, আজকে করবা নাকি নেক্সট ক্লাসে যাব? আচ্ছা, নাসরিন আক্তার, লিমা আছে, শামিমা আক্তার আছে, শিপ্রা চৌধুরী, সালাউদ্দিন কাদের, আচ্ছা মুবাশির শাবাব, যারা যারা ক্লাস করছো তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা নিয়মিত ক্লাস করবা। ক্লাস করলে হবে না, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে কি তোমরা ভাইয়া যেটা হচ্ছে তোমরা কি করো, নোটগুলো সাবমিট করো না।
ক্লাসে যে ক্লাস করছো এটা কিন্তু টিচার কিন্তু তোমার অফলাইনে না তোমার থেকে দেখতে পারবে, ঠিক আছে, তুমি নোট করছো কিনা পড়ছো কিনা। অনলাইনে পড়াশোনার একমাত্র প্রমাণ হচ্ছে তুমি কি করছো, নোট করে যদি গ্রুপে সাবমিট করো তাইলে হচ্ছে সেটা কি প্রমাণ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক আজকে তোমরা অতটুকু পর্যন্ত নোট করো। শামীম আক্তার এখানে অনেকে দেখা যাচ্ছে ক্লাস। আচ্ছা, আমরা এটা নেক্সট ক্লাসে করি, উদ্ভিদ কোষপ্রাচীরের যে ভৌত গঠন, এবং এটা আমাদের আরও বেশ কতক্ষণ টাইম লাগবে। তো নেক্সট ক্লাসে আমরা কিন্তু কোষপ্রাচীরের ভৌত গঠন খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে আলোচনা করব। কোষপ্রাচীরের রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করব, কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো ঠিক আছে, তোমরা অনেকে ক্লাস করে বলতেছে। যাই হোক আজকে যেহেতু অনেক কম ক্লাস হলো, আজকে এ পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা কিন্তু বাকিগুলা পড়বো, ঠিক আছে। ইনশাল্লাহ তোমরা নিয়মিত ক্লাস করবা, তাহলে কিন্তু বেনিফিটেড হবে। এখন থেকে যারা শুরু থেকে ক্লাস করতেছো ভাইয়া, তারা আসলে কলেজে যাওয়ার পর অন্যদের থেকে কিন্তু এগিয়ে থাকবা, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের কলেজের সময়টা কিন্তু খুবই সংক্ষিপ্ত, আর কলেজ জীবনে কিন্তু জীবনের সেরা পড়াশোনাটাই করতে হয়। কারণ হচ্ছে এই কলেজ জীবন তুমি যদি ভালো করে পড়ো, কলেজের পড়াগুলো শুধুমাত্র তোমার একাডেমিকের জন্য না, এগুলা কিন্তু তোমাকে অ্যাডমিশনের মধ্যেও হেল্প করবে। তোমরা হয়তো অনেকে জানো কিনা জানি না, তোমরা যারা একাডেমিকে ভালো করে পড়াশোনা করবে, তারা একমাত্র হচ্ছে তোমার কি মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো ইত্যাদি তোমার যে পরীক্ষাগুলা, ঠিক আছে, এখানে কিন্তু সফলতা পাবে। অনেকে আছে এরকম সারা বছর পড়ে নাই, একাডেমিকে পড়ে নাই, রেজাল্ট একটা কোনো মতো করলো, ঠিক আছে, এরপর দেখা যাচ্ছে ভার্সিটি পরীক্ষার আগে বা ভর্তি পরীক্ষার আগে তখন যে কয়েক মাস আছে এখানে পড়ে তারা কি করতে চায়, ভর্তি পরীক্ষায় চান্স পেতে চায়, ঠিক আছে, কোনো একটা ভার্সিটি চান্স পেতে চায়, মেডিকেলে চান্স পেতে চায়। সম্ভব না কখনো। যারা একাডেমিকে তোমার খুব কষ্ট সয়ে বা কষ্ট সহ্য করে তুমি যদি না পড়ো, ভালো করে না পড়ো, ভাইয়া মনে রাখবে তোমরা সাকসেস হতে পারবে না। আর এই যে তোমার ইন্টারমিডিয়েটের সময়টা কিন্তু তোমার লাইফের টার্নিং পয়েন্ট, বুঝছো। সো সেই জন্য তোমরা মনে রাখবে খুব ভালোভাবে এই সময়গুলোতে পড়াশোনা করবে, নাইলে কিন্তু ভাইয়া ফেলিউর হবা। শুরু থেকে যারা পড়াশোনা শুরু করেছো তোমার ম্যাট্রিক বাই সাহেলের সাথে, তোমার সায়েন্স একাডেমির সাথে, তোমাদের সবাইকে স্বাগতম, তোমাদের সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।